বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, ভারতকে রিজভির করা হুঁশিয়ারি। ফ্যাসিস্ট হাসিনার দোসর এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া বিমান আন, বলছেন ক্রীড়া উপদেষ্টা। ইলিশের মূল্য সর্বোচ্চ প্রতি কেজি 700 টাকা নির্ধারণে আইনি নোটিশ। নানা নাটকীয়তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ, যা ঘটল বাংলাদেশে আয়োজিত জাল এর কনসার্টে। আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। এবং এবার ব্যাংকের লকার থেকে 12,000 ভরি সোনা গায়েব, অবাক উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, ভারতকে রিজভির করা হুঁশিয়ারি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা, তবে আশ্রয় দিয়ে তার কথা মতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখেরে ফলাফল ভালো হবে না। বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার, নীতি নির্ধারক যারা, তাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। রোববার দুপুর 1টার দিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর ও জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো? বাংলাদেশিরা সাহসী ও বীরের জাতি। কিভাবে দেশ পরিচালিত হবে, কাকে নির্বাচিত করতে হবে, জনগণ সেটা জানে। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনার 15 থেকে 16 বছর ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দপ্তরে বসে, তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে। রাজশাহী নিয়ে বিএনপির এই নেতা বলেন, ভয়ঙ্কর দোজখ থেকে পরিত্রাণ পেয়েছি। আগে রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো কিনা তা নিয়ে সংশয় থাকতো। প্রশাসনকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। কেন উদ্ধার হবে না সেটি জানতে চাই। অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে। ইলিশের মূল্য সর্বোচ্চ প্রতি কেজি 700 টাকা নির্ধারণে আইনি নোটিশ। বাংলাদেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সহ বেশ কয়েকটি দফতরে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রকের কাছেও এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী 7 দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা, ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে বলা হয়। এছাড়া ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন রফতানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নানা নাটকীয়তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ, যা ঘটল বাংলাদেশে আয়োজিত জাল এর কনসার্টে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জাল এর কনসার্ট। আগে থেকে নির্ধারিত ছিল শুক্রবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল 300 ফুট এক্সপ্রেস ওয়ের পাশে ঢাকা এরিনায় কনসার্টটি আয়োজিত হবে। তবে শুক্রবার দিনভর তুমুল বৃষ্টির কারণে স্থগিত করা হয় লিজেন্ডস অফ দ্য ডিকেড ব্যানারের এই কনসার্টটি। এরপর ভেন্যু পরিবর্তন করে শনিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে কনসার্টটির আয়োজন করা হয়। সেখানেও হলো চরম বিশৃঙ্খলা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত
উপস্থিত হওয়ায় একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। নানা নাটকীয়তায় এরই মধ্যে কেটে যায় 1.5 ঘন্টা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও কনসার্ট শুরু হয়। জানা গেছে, কনসার্ট শুরুর পর ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ে। এমনকি যাদের টিকিট নেই তারাও অনেকেই কনসার্টে ঢুকে যায়। বিষয়টি নিয়ে যারা টিকিট কেটে এসেছেন তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। দর্শকদের হইচই বেড়ে যাওয়ায় তখন মঞ্চে পারফর্ম করতে থাকা দল ভাইকিংস গান গাওয়া বন্ধ করে দেয়। এক পর্যায়ে নিরাপত্তার জন্য মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় ব্যান্ডটিকে। এরপর কনসার্ট বন্ধ ছিল প্রায় 1.5 ঘন্টা। খবর পেয়ে সেখানে সেনা সদস্যরা জড়ো হয়। তাদের হস্তক্ষেপে আবারও কনসার্ট শুরু হয়। এর আগে জাল ও বাংলাদেশের অর্থহীন সহ কয়েকটি ব্যান্ডের গান শুনতে এদিন দুপুর থেকে অনুষ্ঠানস্থলে দর্শক শ্রোতা বাড়তে থাকে। বিকেল 5টায় শুরু হওয়া এই কনসার্টে প্রথমে পারফর্ম করে ব্যান্ড কনক্লুশন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে বাড়তে হল ভরে ওঠে। তখন জায়গার অভাব দেখা যায়। কনসার্ট দেখার জন্য পর্যাপ্ত এলইডি স্ক্রিন ছিল না। এছাড়া গেট ভেঙেও সাধারণ মানুষ ঢুকে পড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফ্যাসিস্ট হাসিনার দোসর এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া বেমানান, বলছেন ক্রীড়া উপদেষ্টা। টি-20 থেকে অবসর ঘোষণায় সাকিব আল জানিয়েছেন, যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয় তিনি শেষ টেস্টটা দেশের মাঠে খেলতে চান। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই। আজ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিবের ব্যাপারে নিজেদের অবস্থান আরেকটু পরিষ্কার করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রীড়া উপদেষ্টা আজ সাকিবকে নিয়ে বলেছেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। খেলোয়াড় সাকিব মাঠে আর সব খেলোয়াড়ের মতো সর্বোচ্চ নিরাপত্তা পেতে পারেন, তবে মাঠের বাইরের বিষয়টি সরকার নিশ্চিত করতে পারবে না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেননি সাকিব। এই সময় তিনি ছিলেন নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে। সেখান থেকে রাওয়ালপিন্ডি গিয়ে খেলেন 2 টেস্ট সিরিজ। এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব একটি কাউন্টিং খেলতে চলে গেলেন ইংল্যান্ডে। সেখানে থেকে ভারতে গিয়েছেন 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 খেলতে। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় সাকিবের বিরুদ্ধে। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় 50 লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এ পরিস্থিতিতে তার দেশে ফেরার ব্যাপারে যথেষ্ট আইনি বিষয় রয়েছে। তার নিরাপত্তার বিষয়টিও এখানে জড়িত। আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। 5.5 বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে গত শুক্রবার সকালে দেশে ফেরেন তিনি। আজ রোববার তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। বেলা 11:15টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবীরা বলছেন, কোন মামলায় 1 বছরের সাজাপ্রাপ্ত কোনো আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের আছে, কিন্তু তিনি 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তাকে জামিন দেওয়া যায়নি। এ মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান সহ আরো 4 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। 2015 সালের 3 আগস্ট গোয়েন্দা পুলিশ মামলাটি দায়ের করলে রহমানকে গ্রেফতার করা হয়। 2018 সালের 20 ফেব্রুয়ারি তাকে ঘটনার মূল পরিকল্পনাকারী উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি। মামলার অভিযোগে বলা হয়, 2012 সালের সেপ্টেম্বরের আগে বিএনপি ও বিএনপি জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈঠক করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন আইসিটি উপদেষ্টা জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেন। ব্যাংকের লকার থেকে 12,000 ভরি সোনা গায়েব, অবাক উপদেষ্টা। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। আজ রোববার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই
তথ্য জানান। আজ রোববার দুপুরে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে 2 দিনব্যাপী একাডেমির 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপদেষ্টা হাসান আরিফ আরো বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চান, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই।